আরও একটা ব্যাপার বলা দরকার। যেমন আপনারা জানেন যে এই দুদিন ধরে আমি বারবার বলছিলাম যে আমি ইরানিয়ানরা যে এইরকম মাটি কামড়ে প্রতিরোধ করছে, মানে যাদের বলতে গেলে নেভি ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, এতদিনের স্যাংশন, মানে প্রায় 10,000-এর বেশি জায়গায় ইরাক এবং আমেরিকা বোমা ফেলেছে, তারপরেও তারা প্রতিরোধ দিয়ে যাচ্ছে শুধুমাত্র ড্রোন আর মিসাইলকে কাজে লাগিয়ে। এবং তাদের নেতারা একের পর এক মারা যাচ্ছে। প্রথম ঘন্টায় তো নেতাগুলো মারা গেল, তারপর এখনও নেতারা মারা যাচ্ছে। এত কিছু ইন্টেলিজেন্স ফেলিওর, এই ফেলিওর, এয়ার ডিফেন্স ফেলিওর করার পরে যে তারা মানে টেকনোলজিক্যালি এত পিছিয়ে থেকেও যে এত মার দিতে পারছে, মানে এত পাল্টা প্রতিরোধ করছে, তো ন্যাচারালি আমি সেই জন্য একটু শিয়া মনস্তত্ত্ব নিয়ে একটু পড়াশোনায় উৎসাহিত হয়েছিলাম। এবং তারপর যা বুঝলাম যে আমেরিকান যারা প্ল্যানার এবং ইসরায়েলি যারা প্ল্যানার, তারাও যদি আমার মতো একটু ইরানিয়ানদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করতেন, সম্ভবত এই যুদ্ধে না গিয়ে তারা অন্য একটা সলিউশন অনায়াসে বার করতে পারতেন। ইজি ছিল। দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে শিয়া ধর্মের প্রথম ইমাম হচ্ছে ইমাম আলী। ইমাম আলী কে ছিল? ইমাম আলী ছিল হজরত মোহাম্মদের কাজিন। ইমাম আলীর বাবা হজরত মোহাম্মদকে মানুষ করেছিল, ঠিক আছে? খুব ক্লোজ দুজনে, মানে একদম চার সঙ্গী। এবং তিনি খুবই আদর্শবাদী একজন লোক ছিলেন। এবং তারপর তিনি হজরত মোহাম্মদের মেয়েকে ফাতিমাকে বিয়ে করেন। তো মানে মাল্টিপল ফ্যামিলি রিলেশন। সবসময় হজরত মোহাম্মদের পাশে ছিলেন। তো ন্যাচারালি হজরত মোহাম্মদ যখন মারা যাওয়ার কিছুদিন আগে তাকে মৌলা বলে ঘোষণা করেছেন। উনি বলেছিলেন যে যারা আমাকে মৌলা বলে মনে করে, মৌলা শব্দের অর্থ আরবিকে হচ্ছে কেউ বলে বন্ধু, কেউ বলে লিডার, তারা যেন আলীকেও মৌলা বলে মনে করে। এটা শিয়া ভার্সন। বাট এনিহাউ, ফ্যাক্ট ইজ এভরিবডি অ্যাকসেপ্ট দ্যাট দিস হ্যাজ হ্যাপেন। তো মুশকিল হলো কি যে হজরত মোহাম্মদের মৃত্যুর পর দেখা গেল আলীকে ইসলামের নেতৃত্ব দেওয়া হলো না, দেওয়া হলো হজরত মোহাম্মদের শ্বশুরমশাই আবু বকরকে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই যে সুন্নিরা আবু বকরকে রশিদুন খলিফা বলে মনে করে, অর্থাৎ রাইটফুল খলিফা বলে মনে করে। তার কারণ হচ্ছে যে আবু বকর ইসলামের যথেষ্ট প্রসার করেছিলেন, অর্থাৎ আল ইসলামের সেনাবাহিনী কিন্তু আবু বকরের সময় অপ্রতিরোধ্য সেনাবাহিনীতে পৌঁছে যায়। এবং আবু বকরকে সিলেকশনের পেছনে উম্মাজি সিলেক্ট করেছিল একটা বড় কারণ ছিল যে উনি পলিটিক্স জানতেন, মিলিটারি স্ট্র্যাটেজি জানতেন, ইকোনমি জানতেন। তো হি ওয়াজ এ মোর কেপেবল স্টেট লিডার, প্রবলি ইন অল সেন্স কম্পেয়ার টু আলী। আলী যেমন একজন আদর্শবাদী লোক, সেখানে কিন্তু আবু বকর অপোজ টু হিম ওয়াজ এ দিস। বাট আবু বকরকে আলী কিন্তু মেনে নিয়েছিলেন। ইমাম আলী উনি অ্যাকচুয়ালি আদর্শবাদী লোক ছিলেন, ক্ষমতা থেকে দূরে থাকতেন, কুফাতে চলে গেছিলেন। কিন্তু তার ফলোয়াররা, মানে যাদের এখন শিয়া বলি আমরা, তারা কিন্তু বরাবরই একটা মানসিক ক্ষোভের দিকে ছিল যে ইসলামটা যারা ক্ষমতা লোভী তাদের হাতে চলে গেছে। এটা ছিল শিয়া মনস্তত্ত্বের ব্যাপার আর কি। তো ঘটনাটা হচ্ছে কি যে যার জন্য শিয়ারা এই ব্যাপারে প্রচণ্ড সেন্সিটিভ। এবং তারপরে আমি দেখবেন আমার লেখাটা পড়বেন, তারপরে কারবালার যুদ্ধ হয়, কারবালার যুদ্ধ নয়, মানে কারবালায় হুসেনকে, অর্থাৎ আলীর ছোটো ছেলেকে যেভাবে ইয়াজিদ দলবল খুন করবে এবং নৃশংসতা দেখাবে, ইতিহাস আমি সমস্ত কিছু লিখেছি, আপনারাও যে কোনো জায়গায় পড়তে পারবেন। এবং তারপর কুফাবাসীদের মধ্যে যে রিডেমশন হবে হুসেনকে ছেড়ে দেওয়ার জন্য, মানে তাকে তার সাথে বিট্রে করার জন্য। তো পুরো শিয়ার এই ইতিহাসটাই হচ্ছে যে আদর্শবাদ বনাম বস্তুবাদ, অর্থাৎ শিয়ারা সাংঘাতিক রকমের আদর্শবাদী এদিক থেকে দেখতে গেলে। তো তাদের কাছে তারা নিজের আত্মাকে যেভাবে হুসেন, তাদের ইমাম হুসেন, মানে ইমাম হুসেন ইচ্ছা করলেই যদি ইয়াজিদকে মেনে নিতেন খালিফা হিসেবে, তাহলে কিন্তু আর যুদ্ধ হয় না, বরং ইয়াজিদ হুসেনকে আরও বেশি ধনসম্পত্তি দিয়ে মদিনাতে ভালো রেখে দিতেন, তার কাছে সেই প্রলোভন ছিল। কিন্তু হুসেন মানেননি, কারণ ইয়াজিদ ওয়াজ নট এ রাইট গায়। যে ইয়াজিদ ডেফিনেটলি একজন লম্পট এবং প্রত্যেক কথা ভুলভাল লোক ছিল আর কি। তো ইয়াজিদ বলে লোক, তো ন্যাচারালি ইমাম হুসেন এরকম একটা নষ্ট লোককে ইসলামের প্রধান হিসেবে মানতে চাননি। এবং তার জন্য তিনি নিজের প্রাণ দিয়েছিলেন যে না, তুমি যতই আমাকে প্রলোভন দেখাও, আমি প্রলোভিত হব না। তো যার জন্য ইয়াজিদ কী করলেন, হুসেনকে মেরে দিলেন, যিনি কিনা হজরত মোহাম্মদের নাতি, ডিরেক্ট নাতি, সবচেয়ে প্রিয় নাতি বলা চলে। তো হজরত মোহাম্মদের প্রিয় নাতিকে মেরে পর্যন্ত দেওয়া হয়। তো শিয়ার এই যে মনস্তত্ত্বটা, যেটা
ইমাম আলী ইমাম হুসেনের কাছ থেকে পেয়েছি এবং ইমাম হাসানের কাছ থেকে পেয়েছি, সেটা হলো এই যে আদর্শের সাথে তো এটা, এবং এদের পুরো ধর্মতত্ত্ব থিওলজিটাই পুরো এর ওপর দাঁড়িয়ে আছে যে আত্মসমর্পণ নয়, নিজের প্রাণ সমর্পণ করতে পারো, আত্মসমর্পণ নয়। সুতরাং আপনি এদেরকে ছাড়া নিজেদের প্রাণের ভয় করে না যে যোদ্ধা, তাদেরকে হারানো খুব মুশকিল। তাই মানে জাপানের মতো হয়ে যাবে, যেখানে অ্যাটম বোম মারা ছাড়া কোনো উপায় ছিল না। জাপানে কী হলো, অ্যাটম বোম কেন মারতে হলো? কারণ ওকানাওয়া যখন দ্বীপটা যখন আমেরিকা দখল করতে যাচ্ছে, সেই দ্বীপটা দখল করতে আমেরিকার 1 মাস লেগে গেছিলো, 25,000 সেনা মারা গেছিলো। ওইটা দেখে আমেরিকা হয়ে গেছিলো এই করতে গিয়ে যদি এই হয়, টোকিও দখল করতে গেলে কী অবস্থা হবে, কয়েক লাখ আমেরিকান সেনা মারা যায় না, সম্ভব না, অ্যাটম বোম ফেলে দে, এই ট্রুম্যান করেছিল। এটা সহজ হিসাব। তো ঘটনাটা হচ্ছে যে যারা মানে এই জাপানের মতো বা এরকম ইরানের মতো, তাদের আত্মসম্মানবোধ অত্যন্ত বেশি এবং তারা যতই মাথা নামাবে না, তাদের সাথে এইভাবে যুদ্ধ করা যায় না। যুদ্ধ সেভাবে যে করার প্রয়োজন আছে তাও নয়, সেখানে আপনাকে অন্যভাবে নেগোশিয়েট করতে হবে তাদের সাথে। দেখো এইটা নেগোশিয়েট না হলে, না হলে এক্সট্রিম কেস নিতে হবে, কিন্তু সেটা তো করেনি। ইরানের সাথে একটা নেগোসিয়েশন চলছিল আমেরিকার, সেই নেগোসিয়েশন টেবিল থেকে হঠাৎ করে ইসরায়েল দেখলো একদিনে মারার সুযোগ পেয়ে গেছে খেমেনিকে, বলে চল গিয়ে সেদিনকে গিয়ে বোমাবাজি করেছে। না, আমেরিকা তৈরি ছিল না এই যুদ্ধে যাওয়ার জন্য। মানে এখনও ট্রাম্প যায় না যে কেন যুদ্ধ করছে, এবং যার জন্য আমেরিকাতে সিআইএর খুব টপ লেভেল লোক থেকে শুরু করে, টাকার কারসান থেকে শুরু করে, আমেরিকান পডকাস্টার যারা একদম মানে ট্রাম্পের খুব ক্লোজ লোক, ট্রাম্পের বড় সাপোর্টার, তারা পর্যন্ত রেগে গেছে। যেটি কী হলো, ইসরায়েল খেমেনিকে গিয়ে মারলো, তার জন্য তোমাকে গিয়ে যুদ্ধ করতে হবে? এর সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। আমেরিকা তো নেগোসিয়েশনের টেবিলে ছিল। এবং তারপর তার মানে কী হলো, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এবার এই শিয়া ধর্মতত্ত্বে বরাবর বলছে যে বস্তুবাদী লোকেরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবেই, এবং ওটা একদম মানে আমেরিকার ব্যবহার এজিদের ব্যবহারের সাথে মিলে যায়। আমি এই নিয়ে 2টো লেখা লিখে হচ্ছি। তো ন্যাচারালি তারা আরও এখন মানে নিজের ধর্মকে আঁকড়ে আরও বেশি প্রাণ দিতে চাইবে, যেটা খুব ডেঞ্জারাস জিনিস, খুবই ডেঞ্জারাস জিনিস অ্যাকচুয়ালি সবার জন্য। আমার ধারণা ট্রাম্পের যারা সিকিউরিটি অ্যানালিস্ট, তারা ইরানের এই শিয়া মনস্তত্ত্বের গভীরে যাওয়ার চেষ্টা করেননি। যারা গিয়েছিল, যারা সিকিউরিটি অ্যানালিস্টরা ছিল, তারা বলছে যে যুদ্ধে যাওয়া উচিত হয়নি, এবং যার জন্য তারা আজকে রিজাইন করছে। ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং দ্যাট। হয়তো আমেরিকা স্টেট অফ হরমুজের অবরোধ তুলে ফেলবে, সবই হবে, কারণ ইরানের পক্ষে ওই শক্তি নেই কি আমেরিকাকে আটকাতে পারবে দীর্ঘদিন। কিছুদিন আটকাবে, তারপর তো একসময় গিভিং করতেই হবে। কিন্তু ব্লাড শেড এগুলো কোনো কিছুই দরকার ছিল না। ইরানকে নেগোসিয়েশন টেবিলে ডেকে ঠিকঠাকভাবে প্রবলেমটা সলভ করা যেত। সেটা না করে জাস্ট খেমেনিকে পাওয়া গেছে তাই গিয়ে মেরে আসি, ইসরায়েলের দলে যোগ দিয়ে দিলাম হঠাৎ করে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। কারণ শত্রুকে না জেনে বুঝে তাদের বিরুদ্ধে মাঠে নামতেন, এটা খুব ক্লিয়ার কাট যে বেশ ইরানের পুরো শক্তি এবং ইরানের মেন্টালিটি এবং ইরানের মনস্তত্ত্ব নিয়ে না জেনেই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এখন ট্রাম্প বলছে যে ইরানিয়ানরা খুব বুদ্ধিমান লোক। এটা একটু আগে বুঝতে পারলে তো অনেক সমস্যার সমাধানটা হতো, তাই না?